আমার মা গ্রামের মহিলা, তাই গোড়া থেকেই খুব সহজ সরল ও কর্তব্যপরায়ণা একজন মানুষ। বিয়ের পর থেকে একা হাতেই সংসার সামলে যাচ্ছেন। আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুমার খুবই প্রিয় ছিলেন আমার মা। মায়ের যখন 17 বছর বয়স তখনই বাবার সাথে বিয়ে হয়ে যায়। ছোট ছিল বলে আমার ঠাকুমা মাকে নিজের মেয়ের মতোই দেখতেন। আমার বাবা শহরের দিকে থেকে কাজ করেন, 2 মাস 3 মাসে একবার বাড়িতে আসেন, কয়েকদিন থেকে আবার চলে যান। আমার মা খেতে খুবই ভালোবাসেন, মূলত ফল জাতীয় খাবার মায়ের খুবই প্রিয়। কোনো রকম খারাপ নেশা নেই, শুধু পান খায় এই যা। মায়ের ভালো ব্যবহার আর সরল মনের জন্য পাড়ার সবাই মোটামুটি মাকে খুব ভালোবাসত ও সম্মান করত। বিকেল বেলা কাজ শেষে মা আর অন্য প্রতিবেশী কিছু মহিলা গল্প করতেন। সব মিলিয়ে পাড়ায় একটা পারিবারিক মহল ছিল। ছোটবেলা থেকেই মা আমাকে আদর ও যত্ন দিয়ে মানুষ করেছে। আমার নাম শিবুনাথ, মা আমায় ভালোবেসে শিবু বলে ডাকে। ছোটবেলা থেকেই মা আমার দেখা প্রথম ও একমাত্র মহিলা, তাই স্বভাবতই মহিলা হিসেবে মাকে ছাড়া আর কাউকে এত আপন করতে পারিনি একটা সময় পর্যন্ত। আমার বয়স 18, আমি একজন মাঝারি গড়নের ছেলে। আমি ইন্টারমিডিয়েট পাশ করে বাজারে চাল ডালের ব্যবসা করি। আমার মা গোড়া থেকে খুব খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি আগা গোড়া সব কথাই মাকে বলি। আমার মা আমার কল্পনার রানী। মায়ের শরীরের গন্ধ আমার খুব ভাল লাগে, মায়ের ঘামের গন্ধ, নিঃশ্বাসের শব্দ, সব কিছুতেই আমি ভালোবাসার গন্ধ খুঁজে পাই। বয়সের সাথে সাথে আমার ঠাকুর চেঞ্জের সাথে সাথে মাকে আমি নতুনভাবে দেখতে থাকি। কিন্তু সব কিছুর সূত্রপাত এক দুপুরে। সে একবার গরমকালে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর খাটে শুয়ে আছি, মা সব বাসন মেজে ধোয়াধুয়ির কাজ করে ঘরে এসে ফ্যানের নিচে বসল। মাকে দেখে ক্লান্ত মনে হলো, মাকে জিজ্ঞাসা করে জানলাম সকাল থেকে সেদিন খাটাখাটনিটা বেশিই পড়েছিল। তারপর মা শুতে গিয়ে আমাকে বলল, কিরে শিবু, আজ এভাবে আড়াআড়িভাবে কেন শুয়েছিস? আমি কিভাবে শোবো? আমি বললাম, কেন, তুমি সোজাসুজি শুয়ে পড়ো যেরকম প্রত্যেক দিন শোও। তাহলে আমার পা তো তোর গায়ে লেগে যাবে বাবা। আমি বললাম, তাতে কি হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার এখন উঠতে ইচ্ছা করছে না। এরপর মা লম্বালম্বিভাবে এলিয়ে পড়ল। আমারে যাতে পা না লেগে যায় তাই জন্য পাটা গুটিয়ে রাখল। আমি খানিক বাদে মায়ের পা নিয়ে আলতো হাতে মালিশ করতে লাগলাম। মা প্রথমে খানিকটা কিন্তু বোধ করলেও সারাদিনে ক্লান্তির ফলে পায়ে আরাম পেয়ে আর কিছু বললেন না। এভাবেই পায়ের মালিশটা ক্রমে আমাদের দিনলিপির হয়ে উঠল এবং আমার মা অনেকটা সহজ হয়ে গেল। এদিকে আমার 37 বর্ষীয়া মায়ের এমন সুন্দর দেবীর মতো ফর্সা দেখে আমি জোয়ারে ভাসতে লাগলাম। এরপর থেকে মাকে দেখার দৃষ্টিভঙ্গি আমার আরও বদলে গেল। সাধারণত বাড়ির কোনো কাজ করার সময়, বাসন মাজা বা কাপড় কাচার সময় বিশেষ করে শাড়িটা যাতে জলে ভিজে না যায় তাই গুটিয়ে কোমরে আটকে রাখতেন। এতে তার বেরিয়ে পড়ত। আমার মায়ের নিতম্ব আমাকে অমোঘ আকর্ষণ করত। তার নিষ্পাপ মুখটা যেন কোনো মায়াজালে আমার মনে তীব্র আলোড়ন ফেলত। ক্রমে আমি মাকে এত গভীরভাবে নিরীক্ষণ করতে থাকলাম। একদিন এভাবেই দুপুর বেলা মায়ের পা মালিশ করে দিচ্ছি আর মা শুয়ে আছে। এমন সময় পাশে তাকিয়ে দেখি অত্যাধিক গরমের জন্য তার বেরিয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে আমি অনুভব করতে লাগলাম গামছার তলায় আমার উঠেছে। এরপর থেকে মায়ের প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র হয়ে দাঁড়ালো যে শয়নে স্বপনে সারাদিনই আমি মায়ের শরীরকে কল্পনা করতে লাগলাম। মায়ের কথা ভেবে একা একা কাজ করতাম। মাকে খালি আমারকে দেখানোর উপায় ভাবতে থাকলাম। এদিকে প্রত্যেক দিন দুপুরে মায়ের পা মালিশ দেওয়ার বিষয়টা মায়ের কাছে এতটাই আরামদায়ক হয়ে উঠেছে আর মা বিষয়টার সাথে এতটাই সহজ হয়ে উঠেছে যে মা আমার অনুমতি ছাড়াই পা দুখানি আমাকে তুলে দেয় মালিশের প্রত্যাশায়। মাকে দেখেই আমার ঠাটিয়ে যায় আর গামছার উপর বানিয়ে ফেলে। মালিশের সাথে নাড়াচাড়ার সময় কখনো কখনো মায়ের পায়ের পাতা দুটি আমার সাথে লেগে যায়। প্রথমে ভয় পেলেও বিষয়টা আস্তে আস্তে আরও মজাদার হয়ে উঠল। খানিকক্ষণ পা মালিশ দেওয়ার পর মা গভীর ঘুমে আচ্ছন্ন হলে আমি নির্দ্বিধায় নিজের গামছা ফেলে সম্পূর্ণ অবস্থায় মায়ের পায়ের কাছে শুয়ে পড়ি আর তেল মালিশের সাথে সাথে মায়ের পা দুটোর মাঝখানে রেখে ধীরে ধীরে। সন্ধ্যায় আমার হঠাৎ ঘুম ভাঙলে দেখলাম মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আমি নড়াচড়া করতেই মায়েরও ঘুম ভেঙে গেল। আমি বুঝলাম আমি তখনও সম্পূর্ণ অনাবৃত। মা আমায় বললেন আলোটা জ্বালতে। আমি এদিক ওদিক হাতড়েও গামছাটা খুঁজে পেলাম না। তাই মাকে বললাম, আমি স্নান করতে যাচ্ছি, গরম লাগছে, তুমি জ্বালিয়ে নাও বলে কলতলার দিকে গেলাম আর এদিকে মা সন্ধ্যা দ্বীপ জ্বেলে চাতালে এসে বসলেন। আমি কলতলায় বসে দুপুরের মুহূর্তগুলির স্মৃতিচারণ করছিলাম। মায়ের উপস্থিতি বুঝে কলতলার দরজা থেকে উকি মেরে বললাম, মা, গামছাটা একটু দাও না, তাড়াহুড়োতে গামছা আনিতে ভুলে গেছি। মা নিয়ে এসে দিতে এসে এত বছর পর আমায় সম্পূর্ণ অবস্থায় দেখল।
খানিক আমার দিকে চেয়ে থেকে বলল, বাবা তাড়াতাড়ি গা ধুয়ে নাও। আমি চুল থেকে জল ঝাড়ার বাহানা করে গামছাটা নিতে একটু দেরি করলাম, যাতে মা আমাকে ভালোভাবে দেখে নিতে পারে। কিন্তু মায়ের তেমন কোনো আগ্রহ ছিল না। আরেকবার সুযোগ নেওয়ার জন্য মাকে বললাম, মা তুমি আমায় ছোটবেলার মতো পিঠ ঘষে স্নান করিয়ে দেবে? উত্তরে মা হেসে বলল, তুমি কি আর সেই ছোট আছো? এখন আমার থেকেও লম্বা হয়ে গেছ। তাও আমি তো তোমার কাছে চিরদিন ছোটই থাকব। মা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, আসো শিবু বাবা। আমি মনে মনে খুব খুশি হয়ে উঠলাম, ভাবলাম দেখা যাক কি হয়। মা কলতলায় ঢুকে চৌবাচ্চার এক পাশে বসল। আমি মায়ের দিকে পিঠ করে মাটিতে বসলাম। মা আমার মাথায় জল ঢেলে চান করাতে লাগল, তার সাথে টুকটাক কথাবার্তা। মাথায় সাবান লাগিয়ে মা বলল, বাবা এবার দাঁড়াও, তোমার পায়ে সাবান লাগিয়ে দেই। আমি দাঁড়ালাম সামনে সামান্য ঝুঁকে, মা নির্দ্বিধায় আমার দিয়ে পরিষ্কার করতে লাগল পায়ের গোড়ালি, কোমর। এরপর সামনে ঘোরার সময় ভেবেই উত্তেজনায় আমার একটু একটু জান আসতে শুরু করল। হঠাৎ আমার মনে পড়ল, কলতলায় এসে তো ভালো করে ধোয়াও হয়নি, দুপুরের সেই শুকনো দাগ জমে রয়েছে, মা কি ভাববে ভেবে ভয় করছে। আবার মা আমাকে এতটা কাছ থেকে দেখবে ভেবে ভালোও লাগছে। কি করব ভাবছি, এমন সময় মায়ের আওয়াজ পেলাম, বাবা এবার ঘুরে দাঁড়াও। মায়ের আওয়াজ শুনে ততক্ষণে আমার ছোট হয়ে গেছে, মন শক্ত করে ঘুরে দাঁড়াতে মা পায়ে সাবান ঘষতে শুরু করল। এরপর সামনে এসে বাম হাত দিয়ে তুলে ধরে সাবান ঘষতে থাকল। চামড়াতে তলার দিকে টান পড়ায় ততক্ষণে আমার মায়ের আলগা হাতের তালুতে উন্মুক্ত হয়ে গেছে। মায়ের হাতের সাথে সরাসরি সংস্পর্শে আমার ফুলতে শুরু করল। এদিকে মা শাড়িটাকে গুটিয়ে কোমরে বেঁধে রেখেছে। এই দেখে মা আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বাবারে, আমার শিবু বাবার কত বড় হয়ে গেছে। আমি খানিকটা লজ্জিত ও অনেকটাই গর্বিত বোধ করলাম মায়ের এই কথায়, কিন্তু মুখে কিছুই বললাম না। মা সাবান লাগাতে লাগাতে বলল, সেই ছোটবেলায় তোকে তেল মাখাতাম, তারপর খানিক রোদ্দুর গায়ে লাগিয়ে ভালো করে সাবান দিয়ে ডলে ডলে চান করাতাম, আর আজ কত বড় হয়ে গেছে আমার শিবু বাবা। আমি কোথায় বড় হলাম মা, আগের মতো আজও তো তুমি আমায় চান করিয়ে দিচ্ছ, তুমি চাইলে রোজই করাতে পার। মা একবার আমার দিকে চেয়ে একটা মিষ্টি হাসি হাসলেন, ইচ্ছা হলো ওই মায়াময় চোখ দুটিতে ডুবে যাই, এই সুন্দর প্রতিমার মতো মুখটাকে আদরে আদরে ভরিয়ে দেই। তারপর ছেড়ে বললেন, হাঁটু গেড়ে বস বাবা, তোমার মাথা আর বুকে সাবান লাগিয়ে দিই। আমি মাটিতে বসতেই আমার মায়ের পায়ে লাগল। আর ভালোভাবে জায়গা বানানোর জন্য মা নিজের পাটা আমার ডানে রাখলেন। খানিকক্ষণের জন্য আমার মনে হলো আমি দেবীর আরাধনায় বসেছি। মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলাম। মা বুকে সাবান ঘষতে ঘষতে বলল, আমি খানিকটা লজ্জিত ও অনেকটাই গর্বিত বোধ করলাম মায়ের এই কথায়, কিন্তু মুখে কিছুই বললাম না। খানিকক্ষণের জন্য আমার মনে হলো আমি দেবীর আরাধনায় বসেছি। মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলাম। মা বুকে সাবান ঘষতে ঘষতে বলল, সে কি হয় বাবা, এখন তুমি বড় হয়েছ, তোমার সব কিছুই ধীরে ধীরে পরিবর্তিত হবে, পরিস্থিতি বদলাবে, অনেক সঙ্গী সাথী হবে। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, যে কোনো বিপদে বা খারাপ পরিস্থিতিতে পড়লে আমায় সব কথা খুলে বলবে, একদম দ্বিধা করবে না বাবা। আমি তো সব কথাই তোমায় বলি মা, তুমি ছাড়া আমার এত আপন আর কে আছে, তোমায় আমি খুব ভালোবাসি। আর বড় হওয়া মানে যদি তোমার থেকে দূরে সরে যাওয়া হয়, তাহলে এমন বড় আমি হতে চাই না। মা আমার দিকে চেয়ে আবার হাসলেন সেই ভুবন ভোলানো হাসি, বললেন, বড় হতে চাই না বললেই হলো, বড় তো তোমায় হতেই হবে। তুমি বড় হবে, আমি বুড়ি হব, কিন্তু তার আগে তোমার একটা জীবন সাথী খুঁজে দিতে হবে আমাকে, যে তোমার খেয়াল রাখবে, তোমার জন্য রান্না করে দেবে। আমি বললাম, রান্না তো তুমিও আমার জন্য কর মা, আর আমি তাতেই খুশি, আমি তোমার সাথেও থাকব, আর কারো সাথে না। মা হেসে বললেন, তা সে ঠিক আছে, এবার ওঠ বাবা। মা বললেন, শিবু বাবা, তোমার এখানে এসব নোংরা জমে আছে কেন? তুমি স্নানের সময় পরিষ্কার কর না কেন? এত অপরিষ্কার থাকলে চুলকানি হবে তো, আর এখানের গুলো পরিষ্কার করে রাখবে, না হলে চুলকানি হবে, এগুলি কেটে সুন্দর করে রাখবে। আমি মনে মনে ভাবলাম, তোমারও তো একই হাল, বরং তোমারটা আমার থেকেও অনেক ঘন, তাহলে তুমি কাট না কেন? আমি ঘরে শুয়ে শুয়ে এসব কথাই ভাবছি, এমন সময় মা ঘরে এল। এমন ঘর অন্ধকার করে আছো কেন শিবু বাবা? আমি বললাম, কিছু না, এমনি আলো ভালো লাগছে না। মা আলো জ্বাললেন। আমি বাম হাত দিয়ে চোখ দুটো ঢাকলাম আর ফাঁক দিয়ে মাকে দেখতে থাকলাম। আলো জ্বেলে মা আমার দিকে চাইতেই আমার তার চোখে পড়ল। মা খানিকটা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল। তারপর শান্তস্বরে বলল, তুমি এভাবে শুয়ে আছো কেন বাবা? কাপড় পরো, কেউ দেখলে কি বলবে? বলবে এত বড় ছেলে এখনো বাড়িতে কাপড় পরে না। এখন বাড়িতে তুমি আর আমি ছাড়া কে আছে মা যে আমায় দেখবে? আর তাছাড়া কে কি ভাবলো তাতে আমার কিছু এসে যায় না।
আর বাকি থাকলে লজ্জার কথা, তুমি তো আমার মা, আমাকে ছোটবেলা থেকে অনেকবারই এভাবেই দেখেছ, তাহলে তোমার সামনে কিসের লজ্জা? হ্যাঁ, তোমার যদি এতে খারাপ লাগে তাহলে বল, আমি অবশ্যই পড়ে নিচ্ছি। মা কাছে এসে খাটে বসলেন, বললেন, না বাবা, আমার কেন খারাপ লাগবে, তুমি ঘরের মধ্যে যে রকম খুশি থাকতে পার, আর আমার থেকে একদম লজ্জা করবে না। এরপর একটা সেক্তা হতে থাকল, ক্রমে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। এরপরে বেশ কয়েকদিন কেটে গেল, তেমন কিছু ঘটল না, আমিও দোকানের কাজ ও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে শান্ত করার কথা প্রায় ভুলেই গেছিলাম। সেদিন সম্ভবত শনিবার, সকালে উঠে আমি আমার কাজে চলে গেলাম। সারাদিন দোকানদারি করে গো ডাউনে মাল তুলে ঘরে ফিরতে ফিরতে বেলা ৩টে বেজে গেল। ফিরে দেখি মা পুকুর পাড়ে বসে আরও কিছু পাড়ার মহিলার সাথে একসাথে জামাকাপড় কাচ্ছে আর গল্প করছে, শাড়িটা সেই কোমরে বাঁধা। আমি কাছে গিয়ে পুকুরের জলে হাত ধুতে থাকলাম। মা বলল, ঘরে গিয়ে বস, ঠান্ডা হয়ে স্নান করে নাও, আমি খাবার দিচ্ছি। আমি হাত ধুতে ধুতে মায়ের দিকে লক্ষ্য করলাম। আমি ঘরে ঢুকে গেলাম, পাখাটা চালিয়ে বসলাম। একটু পর সাবান নিয়ে পুকুরে গেলাম স্নান করতে। অন্যান্য সব মহিলারা চলে গেলেও মা তখনও ছিল, ভেজা কাপড়গুলো তারে মেলে দিচ্ছিল। আমার হঠাৎ কি মনে হলো, আমি সরষের তেল নিয়ে এসে পায়ে হাতে মাখতে থাকলাম। মা এসে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, আজকে তেল মাখছ যে এভাবে? আমি বললাম, স্নান তো করবই, তাই ভাবলাম আগে একটু মেখে নিই। খানিক বাদে এসে মাথায় পিঠে তেল মাখিয়ে দিল, এরপর পায়ে থেকে শুরু করে তেল লাগিয়ে দিল। এতে আমি খুবই পুলকিত হলেও মা বেশ সাবলীলভাবেই নীল ব্যাপারটাকে। আমি বললাম, তুমি যে তেল লাগিয়ে দিলে ভেতরে, এবার আমার গামছাটা তো তেল লেগে খারাপ হয়ে যাবে। মা বলল, কিছু হবে না, এই তো পুকুরে ডুব দিবি, আর তাছাড়া আমায় দিয়ে দে, আমি গামছাটা ধুয়ে দেব, এমনিতেও নোংরা হয়েছে, কাচতেও হবে। আমি বললাম, কি বলছো, কেউ আসলে দেখে ফেলবে মা? মা বলল, এই দুপুরে কে আসবে, আর এলেও বা তোর কি, তুই তো বলেছিস তুই কারও পরোয়া করিস না। একবার চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে গামছাটা খুলে মাকে দিতেই হয়ে মায়ের চোখের সামনে ঝুলে রইল। যাই হোক, আমার অবস্থা মা দেখল কিন্তু কিছু বলল না। তারপর শাড়িটা কোমরে গুজে হাঁটু অবধি জলে নেমে গেল, আমায় পাড়ে বসতে বলল। আমিও আগের মতো পুকুরের পাড়ে সিঁড়িতে বাধ্য ছেলের মতো বসে রইলাম। আমার কোমর অবধি জলের তলায়, আর মা মুখ দিয়ে ঢেলে দিতে থাকল। মা আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার এটা সবসময় এরকম হয়ে থাকে কেন? হঠাৎ এরকম প্রশ্নে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কি বলবো বুঝতে না পেরে বললাম, জানি না মা, এমনি এমন থাকে। মা আর কিছু বললেন না। এমন সময় আমাদের দুঘর পরের বাড়ির এক কাকিমা কোথা থেকে এসে আমার পেছনে এসে দাঁড়াল। মুহূর্তের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। সেই কাকিমা মাকে উদ্দেশ্য করে বলল, কি গো ভাবি, ছেলেকে চান করাচ্ছ? এই বলে পাশে গাছের সাথে বাঁধার তার থেকে দুটো শুকনো জামাকাপড় তুলতে এল। এদিকে আমি কোমর অবধি জলের তলায় তখন সম্পূর্ণরূপে। আমি কি করব ভাবছি, এরকম সময় মুহূর্তের মধ্যে আমি উপলব্ধি করলাম, কি যেন একটা আমার জলের তলায় চেপে ধরল। তীব্র ব্যথায় আমার মুখ দিয়ে আওয়াজও বেরোল না। পরক্ষণে বুঝতে পারলাম ঘটনার তৎপরতায় আমার মা আমার তার বাম পা দিয়ে জলের তলায় চেপে ধরেছেন। এতে মুহূর্তের জন্য আমার মনে হল মায়ের পায়ের কঠিন চাপে আমার ভেঙেই যাবে। সাধারণত অবস্থায় আমার পুরোপুরিভাবে উপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। এরম অবস্থায় কেউ যদি এটাকে নিচের দিকে চেপে রাখে তাহলে তো কষ্ট হবেই। আকুল নয়নে মায়ের দিকে তাকালাম। মা প্রথমে গ্রাহ্যই করল না। তারপর মাথা নিচু করে আমার দিকে চাইল। মায়ের চুলখানি মুখের উপর এসে পড়েছে। উফ, কি অপূর্ব মুখখানি, কোমল, স্নিগ্ধ, টলটলে দুটি গালের মাঝে গোলাপের পাপড়ির মতো গোলাপি আভা প্রদান করছে। আহা, কি মোহময়ী, শান্ত, অচট, চপল, শীতল অথচ ক্ষমাশীল কিন্তু দণ্ডদাত্রী রূপ। আমি অনুরোধের ইঙ্গিতে হাত দুটো দিয়ে মায়ের দিকে চেপে ধরলাম। অথচ মা আমার মুখে যন্ত্রণার অভিব্যক্তি দেখেও তেমন উদ্গ্রীব হল না। আমি দুহাত দিয়ে মায়ের পা খানি তুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার দুর্বল হাত দুটি তার দেবী পথ সরাতে ব্যর্থ হল। আর এতে ফল হল বিপরীত। আমি হাত দিয়ে তার পা খানি টেনে উপরে তোলার চেষ্টা করছি বুঝে মা খানিকটা ভর দিয়ে আমার ইস্পাতকে পুকুরের সিঁড়ির দিকে আরও চেপে ধরল। আমি ব্যথা অনুভব করলাম। এদিকে আমার মা নির্বিকার হয়ে ওই মহিলাটির সাথে কথা বলে যাচ্ছে। শেষে আর থাকতে না পেরে খানিকটা ঝুঁকে মায়ের ধরলাম। এদিকে আমি প্রবল চাপ থেকে মুক্তির কারণে আরামে পুকুর পাড়ে শুয়ে হাঁফাতে লাগলাম। আমি বললাম, মা গো, এরমভাবে কেউ চাপা দিয়ে ধরে? আমার তো ব্যথা উঠে গেছিল। মা বলল, কি করতাম বলতো বাবা, তোর কাকি হঠাৎ করে এসে গিয়েছিল, তোমায় এরকম ভাবে দেখলে খারাপ ভাবত। মা আবার জলের তলা দিয়েই পায়ে জল দিয়ে থাকল। আমি বললাম, আমি জানি না, তুমি তো আছো আমার যত্ন নেওয়ার জন্য। এ কথায় মা মিষ্টি হাসল শুধু।
তারপর আমি মাকে ছেড়ে খানিকটা সরে এসে দাঁড়ালাম। মা একবার মাথা নিচু করে আমার দিকে চেয়ে বললেন, গামছাটা কোমরে জড়িয়ে নেও বাবা। আমি বললাম, এই তো, আর 10 পা দূরেই তো দরজা, আর এখানে এত বেলায় কেউ আসবেও না, এমনিই চলো। মা আর কিছু বলল না। মায়ের পিছন পিছন সম্পূর্ণ অবস্থায় ঘরে গেলাম। ঘরে পৌঁছে লুঙ্গি পরে নিলাম। ঘড়িতে দেখি 4টে বেজে গেছে। মা খেতে দিল। খেয়ে দেয়ে শোবার ঘরে গিয়ে বসলাম। মনটা তখন খুব অশান্ত, মাঝে 5-6 দিন কোনো রকম কিছু হয়নি। মা খানিক বাদে নিজে খেয়ে দেয়ে সব ধুয়ে নিকিয়ে ঘরে এলে দেখি মা আমার ঘেমে চান। মা খাটে এসে বসে নিজের আঁচল দিয়ে আর ঘাম মুছতে লাগল আর পান সাজতে লাগল। মাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। আমি বললাম, মা তুমি বস, আমি পান সেজে দিচ্ছি। মা বিছানায় শুতেই আমি ভালো করে পান সেজে মাকে দিলাম। বললাম, তোমার খুব খাটাখাটুনি পড়ে যাচ্ছে, বাড়িতে একটা কাজের লোক রেখে নি, কি বলো? মা বলল, না বাবা, এই তো রান্না বান্না, বাসন ধোয়া আর কটা কাপড় কাচা, এর জন্য আর লোক রেখে কি হবে? সত্যি বলতে কি, আমাদের গ্রামে কাজের লোক রাখার প্রচলন তেমন নেই। সবার ঘরে সবাই নিজের কাজ নিজেরাই করে নেয়। আমি বললাম, তুমি শো, আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। মা প্রথমে না না করলেও শেষ পর্যন্ত আমার জোরাজুরিতে রাজি হল। মায়ের বয়স প্রায় 38, কিন্তু গড়ন বা শরীরের গঠন দেখলে তা বিশ্বাস করা অসম্ভব। যাই হোক, আমি যথাসম্ভব নিজেকে সংযত রেখে সুবিধামত রেখে মায়ের পায়ের পাতা অবধি তেল মালিশ করতে থাকলাম। হঠাৎ লোডশেডিং হতেই একটা দমকা গরম অনুভব করলাম, তার সাথে বুঝলাম মা নড়ে উঠল। তাড়াতাড়ি ঢেকে দিলাম আর মায়ের পাটা মালিশ করতে থাকলাম। মা বলল, যা, আবার লোডশেডিং হল। তারপর কিছুটা আরাম অনুভব করে বলল, শিবু বাবা, অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো, অনেক ঘেমে গেছ তো। আমি বললাম, কোথায় হলো মা, আমি তো এখনো তোমার মালিশ করলাম না। তুমি তাড়াতাড়ি শো, আমি মালিশ করে দিচ্ছি। মা বলল, তোমারও তো শরীর ক্লান্ত বাবা, সারাদিন দোকানে কত খুটুনি হয়। আমি বললাম, না মা, আমার এখনো ঘুম পায়নি, আর তো বিকেল হয়ে এল প্রায়, ঘরে আলোও নেই, একেবারে রাত্রে শোব। তার আগে তোমায় একটু মালিশ করে দেই। এরপরে মা আর জোর করল না। একথায় মা প্রথমে দ্বিধা করলেও ঘরে তেমন উজ্জ্বল আলো না থাকায় দড়িটা সামনে থেকে খুলে দিতেই সায়াটা আলগা হয়ে গেল, আর ব্লাউটাও খুলে দিল। আমি আবার মায়ের পাছার নিচে থাইয়ের পিছনের অংশে বসে আলগা হাতে মায়ের হাত দিয়ে অনুভব করতেই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার সেই মা, যার রূপে আমি মহাবিষ্ট, যার শারীরই আমাকে পাগল করে দেয়, সেই মা যাকে কল্পনা করে আমি ছেলেবেলা থেকে কতবার মনের ইচ্ছা পূরণ করেছি তার ঠিক নেই। সেই মা আজ আমার সামনে সম্পূর্ণ বিবস্ত্র, তাকে স্পর্শ করতে পারলেও তাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, ভালো করে তেল ঢেলে ক্রমে মায়ের মালিশ করছি। মা এদিকে টুকটাক কথা বলে চলেছে আমার সাথে, আমিও হ্যাঁ না হুম ছোট ছোট শব্দে উত্তর দিচ্ছি। এমন সময় আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি একটু উঠে খুলে ফেলে সম্পূর্ণরূপে হয়ে গেলাম।